ইকো ফ্রেন্ডলি প্রোডাকশনে আজ আপনার জন্য সৌরভ নস্করের কাহিনী উরগ। পাপ তা সেই যত পুরনোই হোক না কেন, একদিন না একদিন সে ফিরে এসে পাপীকে ঠিকই শাস্তি দিয়ে যায়। সে ফিরে আসে কখনো সোজা পথে, কখনো বা উল্টো। আজ আপনি শুনবেন সেরকমই একটি গল্প। বহু বছরের এক পুরনো পাপ আজ উঠে আসবে পাপীদের সাজা দিতে। শুরু হচ্ছে সৌরভ নস্করের কাহিনী উরগ। এই রকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ইকো ফ্রেন্ডলি প্রোডাকশন। মাধবের ভাগ্যটা আজকাল একেবারেই তার সাথ দিচ্ছে না, না হলে এমন শোনার সুযোগ কিনা হাত ছাড়া হয়। আজকের অভিযানটা সফল হলে অন্তত মাস দুয়েক তো বিনা শ্রমে ভর পেটে নাকে তেল দিয়ে ঘুমোতে পারত সে। অন্তত তার হিসেব মতো তো সেটাই হওয়ার কথা ছিল, কিন্তু তার হলো কই। অথচ আগে তো এমনটা হতো না, এই কিছুদিন আগে পর্যন্তও না। বরং নিজের কাজের প্রতি সে এতটাই সন্তুষ্ট ছিল যে পারলে নিজের পিঠটা নিজেই চাপড়ে দেয়। তবে কি তার বয়স হচ্ছে, আর তার জন্যই কি তার কর্মদক্ষতায় মরচে পড়তে শুরু করেছে? না হলে এভাবে ব্যর্থতার মুখ দেখতে হলো কেন? কোথায় গেল তার সেই বিড়ালের মতো নিঃশব্দে হেঁটে চলার ক্ষমতা? কোথায় বা গেল সেই হরিণের মতো ক্ষিপ্র গতি? এসবই ভাবতে ভাবতে আর হাঁপড়ের মতো নিঃশ্বাস ফেলতে ফেলতে কোনো রকমে এক পায়ে ভর দিয়ে ছুটে চলল মাধব। তার আর একটা পা কিছুক্ষণ আগেই দস্তুর মতো জখম হয়েছে। ক্ষতস্থানে বেঁধে রাখা ময়লা ন্যাকড়াটা রক্তে ভিজে জব জব করছে। এখন সেই রক্ত ন্যাকড়া ভেদ করে পা বেয়ে চুঁইয়ে চুঁইয়ে পড়ে পা আর জুতোর মাঝে এসে জমা হচ্ছে। এর ফলে ছুটতেও বেশ সমস্যা হচ্ছে তার উপর একমাত্র সাগরেদটাও এই বিপদের মধ্যে তাকে ছেড়ে অন্য পথে পালিয়েছে। তাই রাগ, বিরক্তি ও যন্ত্রণা একসঙ্গে ফুটে উঠল তার চোখে মুখে। মাধব খেয়াল করল পিছনে লোকজনের হৈ হৈ আর বেয়াদব কুকুরগুলোর তারস্বরে চিৎকার অনেকটাই মিলিয়ে এসেছে। এই প্রথম পড়াশোনা না জানার অনুশোচনায় অনুতপ্ত হল মাধব। বড় লোহার গেটটার গায়ে লেখাই ছিল কুকুর হইতে সাবধান। মেন গেটটা টপকে যেই না উঠোনে লাফ দিয়েছে, অমনি প্রাণীটা দাঁত মুখ খিঁচিয়ে তেড়ে আসে। কুকুর তো নয়, সাক্ষাৎ যমদূত। তাই তাড়াহুড়ো করে আবারও গেটটা টপকে বাইরে আসতে গিয়েই হলো বিপত্তিটা। পা ফসকে গিয়ে গেটের একটা মরচে ধরা লোহার ফলা বিঁধে গেল পায়ে। আপাতত কুকুরের কামড় আর মানুষের গণপিটুনির হাত থেকে কোনো রকমে সে বেঁচে ফিরেছে, কিন্তু এইভাবে খোলা রাস্তায় দৌড়লে যে কোনো মুহূর্তে পুলিশের জিপের সম্মুখীন হতে হবে। তাই সে বড় রাস্তা ছেড়ে দিয়ে একটা কাঁকড় বিছানো সরু পথ ধরল। পথটা চলে গেছে একটা নির্জন জলাভূমির দিকে। পথের দুধারে পার্থেনিয়ামের দুর্ভেদ্য জঙ্গল, দূর দূরান্ত পর্যন্ত লোকবসতির কোনো চিহ্ন মাত্র নেই। খোঁড়াতে খোঁড়াতে অনেকটা পথ চলে গেল মাধব। দূরের বড় রাস্তা দিয়ে সশব্দে বেরিয়ে যাওয়া মালবাহী ট্রাকগুলোর আওয়াজ ছাড়া আপাতত আর কোনো শব্দ নেই এলাকাটায়। একেবারে নিথর, নিশ্চুপ। কিছুটা ছাড়া ছাড়া একটা করে লাইট পোস্ট আছে বটে, তবে তার কোনোটাতে আলো আছে, কোনোটাতে নেই। তেমনই একটা লাইট পোস্টের দোদুল্যমান আবছা হলুদ আলোয় বাড়িটা প্রথম নজরে পড়ল মাধবের। অথচ কিছুক্ষণ আগে পর্যন্ত বাড়িটার যেন কোনো অস্তিত্বই ছিল না। নিবিড় অন্ধকারের আলোয়ান জড়িয়ে সেটি যেন চুপটি করে গা ঢাকা দিয়েছিল কোনো কিছুর প্রতীক্ষায়। ধীর পায়ে এগিয়ে গেল মাধব বাড়িটার দিকে। লোহার জীর্ণ পেল্লাই সাইজের গেটটার কাছে গিয়ে ভিতরে দৃষ্টি প্রবেশ করতেই বুঝতে পারল সেটা কোনো বসত বাড়ি নয়, একটা কারখানা।
অনুসন্ধিৎসু দৃষ্টি দিয়ে কিছুক্ষণ পর্যবেক্ষণ করবার পর বুঝতে পারল ভেতরে কোনো মানুষ নেই। কারখানাটা বহু পুরনো আর পরিত্যক্ত। কিছুটা ইতস্তত করে গেটের মোর্চে ধরা জীর্ণ তালাটায় একটা লোহার রডের চাড় মারতেই খুট করে তালাটা খুলে গেল। মাধব মনে মনে ঠিক করল আজকের রাতটা কোনো রকমে এই কারখানা চত্বরে গা ঢাকা দিয়ে কাল ভোরের বাসেই সে বাড়ি ফিরে যাবে। পকেট টর্চটা জ্বালিয়ে এগোতে লাগলো সে। এদিক সেদিক টর্চের আলো ফেলল। চারিদিকে শুধু ব্যানা ঘাস আর আগাছার জঙ্গল। কারখানার দেওয়ালে আলো ফেলে সে দেখতে পেল সেখানে ম্যালারি বনের অবাধ বিচরণ। তারই ফাঁক দিয়ে দেখা গেল দেওয়ালে ছোপ ছোপ পোড়া দাগ। আরও কিছুটা এগোতে দেখতে পেল মোটা মোটা গাছের গুঁড়ি ডাঁই করে রাখা আছে ইতিউতি। অর্থাৎ এটা কাঠ চেরাইয়ের কারখানা। কাঠের গুঁড়িগুলোই পুরু শ্যাওলার আস্তরণ জমে আছে, আর জন্মেছে প্লেটের সাইজের বড় বড় ছত্রাক। গিনিপিগের সাইজের বড় বড় মেঠো ইঁদুর সেই কাঠের স্তূপে ঢুকছে আর বেরোচ্ছে। কাছে পিঠে কোথাও সাপের শিকার গেলার শব্দ শুনতে পেল মাধব। এ কোথায় এসে পড়লাম রে ভোলা? কথাটা বলেই টনক নড়ল মাধবের। তার সর্বঘটে কাঁঠালি কলা সাগরেদ ভোলা এখন তার সাথে নেই। কথাটা তার খেয়ালে পড়তেই সঙ্গে সঙ্গে একটা অজানা ভয় যেন তাকে গ্রাস করে ফেলল। অস্ফুটে বলল, মানুষের হাত থেকে বাঁচতে গিয়ে শেষে কি সাপ ইঁদুরের কামড়ে প্রাণ দিতে হবে? রক্ষে করো মা, রক্ষে করো। আজকের রাতটা কোনো রকমে কাটিয়ে দাও। কাল সকালে বাড়ি গিয়েই মাখা সন্দেশ দিয়ে তোমায় পুজো দেবো মা, রক্ষে করো মা। এদিকে ব্যানা ঘাসের সঙ্গে অনবরত ঘর্ষণে তার পায়ের ক্ষত স্থানটা বিষিয়ে গিয়ে ফুলে উঠেছে। রক্ত পড়া থামারও কোনো লক্ষণ নেই। এভাবে চলতে থাকলে রক্তশূন্যতায় সে এমনিতেই মারা যাবে। ব্যথায় কাতর হয়ে একটা কিছুটা ফাঁকা জায়গা খুঁজে বসে পড়ল মাধব। তারপর বলল, এ কি গেরোয় ফেললে মা? এতগুলো মৃত্যুর কারণ একসঙ্গে জীবনে কোনোদিনও আসেনি, তবে আজ কেন? ধুর, কার মুখ দেখে যে আজ কাজে বেরিয়েছিলুম। আর ওই ভোলাটা আর একবার আমার কাছে কাজ চাইতে আসুক, ওকে টের পাবো তখন। ইস, এই ন্যাকড়াটাও তো রক্তে একেবারে মাখামাখি। এটা কেউ না বদলালেই নয়। কি যে করি! এই বলে রক্তে ভেজা ন্যাকড়াটা পা থেকে খুলে মাধব ফেলতে গেল, কিন্তু তৎক্ষণাৎ তার উন্নত মস্তিষ্কে একটা কথা খেয়াল পড়ল। রক্তে ভেজা এই ন্যাকড়া যদি পুলিশ বা পুলিশের কুকুর একবার পেয়ে যায়, তাহলে তাকে তারা ঠিক খুঁজে ফেলবে। না না, এভাবে ফাঁকা জায়গায় এই জিনিস ফেলা যাবে না। এমন একটা জায়গায় ফেলতে হবে যাতে কেউ এর নাগাল না পায়। এই বলে আবারও সেখান থেকে কোনো রকমে উঠে সঠিক জায়গার খোঁজ করতে লাগলো মাধব। সেই জায়গা খুঁজে পেতে তার বেশি সময় লাগলো না। একটা ঘাসে ঢাকা ম্যানহোলের সন্ধান পেল সে। এখানে ফেললে কেউ জানতে পারবে না। এই বলে ম্যানহোলের ঢাকনাটা অতি কষ্টে সরালো মাধব। আর ঢাকনা সরাতেই একটা বীভৎস পচা দুর্গন্ধ তার নাকে প্রবেশ করে গোটা শরীরটাকে গুলিয়ে তুলল। বাপ রে বাপ, কি পচেছে রে বাবা! সেই দুর্গন্ধের সঙ্গে বেরিয়ে এলো রাশি রাশি কীট পতঙ্গের দল। হে হিমা, কি রে বাবা! ম্যানহোলের ভেতরটা জমাটি অন্ধকার। টর্চের আলো সেই অন্ধকার ভেদ করতে পারল না। বেশি কিছু না ভেবে রক্ত ভেজা ন্যাকড়াটা সে ফেলে দিল ম্যানহোলের ভেতর। তারপর আবারও
অতি কষ্টে টেনে টেনে ঢাকনাটা লাগিয়ে দিল। হঠাৎই কাছে পিঠে কোথাও কড়কড় শব্দে বাজ পড়তে শুনতে পেল মাধব। সে দেখল আকাশে মেঘের চিহ্ন মাত্র নেই, অথচ বাজ পড়ল কেন? প্রশ্নটা তার মাথায় এলেও এর উত্তর খোঁজার মতো পরিস্থিতিতে সে এখন নেই। বাঁধন খুলে নেওয়ায় পা থেকে রক্তের প্রবাহ এখন বেড়ে গেছে। শীঘ্রই আর একটা বাঁধন দেওয়া প্রয়োজন মনে করে সে এগিয়ে গেল একটা কলা গাছের দিকে। কলা গাছের শুকনো ছাল দিয়ে ভালো বাঁধন দেওয়া যায়, সে তাই করল। কিন্তু পায়ে বাঁধন দিতে দিতে সে একটা ঘর ঘর শব্দ শুনতে পেল। শব্দটা তার চেনা লাগলো, ম্যানহোলের ঢাকনা খোলার শব্দ। পকেট টর্চটা জ্বালিয়ে ম্যানহোলের দিকে কয়েক পা এগিয়ে গিয়ে থমকে দাঁড়ালো সে। তারপর সে যা দেখল তাতে তার পায়ের যন্ত্রণার কথা মাথা থেকে উড়ে গেল, বদলে এক ভয়ঙ্কর আতঙ্ক আর শিহরণ খেলে গেল তার সারা শরীর জুড়ে। ম্যানহোলের ঢাকনা খুলে ওটা কি বেরিয়ে আসছে? প্রথমে একজোড়া হাত, আর তারপরে হামাগুড়ি দেওয়ার মতো করে বেরিয়ে এলো একটা ক্ষুদ্র দেহ। টর্চের আলোয় দূর থেকে দেখে মাধবের মনে হলো একটা বাচ্চা দু হাতে ভর দিয়ে বসে আছে ঠিক ম্যানহোলটার মুখে। বাচ্চাটার দৃষ্টি তারই দিকে। মনে এক রাশ ভয় নিয়ে এক পা করে বাচ্চাটার দিকে এগোতে লাগলো সে। কিছুটা গিয়ে যখন সাহসে আর কুলোলো না, তখন কাঁপা কাঁপা গলায় দূর থেকেই বলল, এই এই তুই কাদের বাচ্চা? হ্যাঁ, এখানে কি করে এলি? তুই কি ওই ম্যানহোলের ভিতরে ছিলিস নাকি? কিরে, এই কথা বল। বাচ্চাটা কোনো জবাব না দিয়ে মাটিতে কি যেন শুঁকতে লাগলো। বুকে আরো কিছুটা সাহস সঞ্চয় করে মাধব এগোতে লাগলো। এখন বাচ্চাটা থেকে তার দূরত্ব 20 গজের মতো, আর এখন টর্চের আলোয় সেই বাচ্চাটার অবয়ব স্পষ্ট। পিঠের শির দাঁড়াবে ঠান্ডা একটা স্রোত বয়ে গেল মাধবের, কারণ তার ভ্রম সংশোধন হয়েছে। এটা কোনো বাচ্চা নয়, এটা একটা অর্ধেক মানুষ, যার কোমর থেকে পা পর্যন্ত অংশটা নেই। সেই কারণেই অমন দু হাতে ভর দিয়ে সেটি বসে আছে, আর রাস্তার উপর মাধবের পায়ের লেগে থাকা রক্ত সে চেটে চেটে খাচ্ছে। তার সারা শরীরে বাসা বেঁধেছে শত শত পোকার দল। মণিহীন সাদা চোখ দুটো অন্ধকারে স্পষ্ট স্ফটিকের মতো নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তীব্র পচা একটা গন্ধে বাতাসটা ভরে উঠেছে। এবারে তার মাংসহীন ভাঙা চোয়ালটা নড়ে উঠল। মুক্তি, মুক্তি, মুক্তি। একটা গুরুগম্ভীর গলার আওয়াজে নির্জন কারখানা চত্বরটা যেন জেগে উঠল বহু বছর পর। রক্তগুলো চাটতে চাটতে সেটি এখন এগিয়ে আসছে মাধবের দিকে। হাতের টর্চটা ফেলে লেঞ্চে লেঞ্চে প্রাণ ভয়ে দৌড়তে লাগলো মাধব। সাল 1948। ভারতবর্ষের মাটিতে ব্রিটিশ রাজের সমাপ্তি ঘটে পথ পথ করে উঠছে ভারতের তেরঙা জাতীয় পতাকা।
দলে দলে ব্রিটিশ অফিসার, আধিকারিক, পুলিশ, কর্মচারী, সাধারণ মানুষেরাও ফিরে গেছেন নিজেদের দেশে। তবু কিছু ব্রিটিশ তখনও রয়ে গিয়েছিল এদেশে কাজের সূত্রে। কিছুদিনের মধ্যে যে তাদের কেউ নিজের দেশে ফিরে যেতে হবে এ ব্যাপারে কোনো সন্দেহ ছিল না, কারণ স্বাধীন ভারতের নাগরিকদের কাছে তখন ব্রিটিশেরা হয়ে উঠেছিল অসহনীয়। তাদের পক্ষে যে এদেশে আর টিকে থাকা সম্ভব নয় এটা তারাও বুঝে গিয়েছিল। একটা বার্মা সেগুন কাঠ ভর্তি ট্রাক এসে থামল মেরি মারিন উড মিলের সামনে, আর তার পিছন পিছন এসে থামল একটা কালো অ্যাম্বাসেডর। গাড়ি থেকে নামলেন উড মিলের মালিক স্টিফেন জোন্স। ভদ্রলোক খর্বদেহী, শ্বেতবর্ণ, কাঁধ অবধি বিস্তৃত কোঁচকানো লাল চুল, পরনে সাহেবি পোশাক। স্ত্রী মারিন ও একমাত্র মেয়ে মেরির নামেই তাঁর এই কারখানার নামকরণ। গাড়ি থেকে নেমে তিনি পড়লেন এক দুর্বিপাকে। দেখলেন কারখানার শ্রমিকেরা গেটে তালা ঝুলিয়ে রাস্তা অবরোধ করে হরতাল করছে, হাতে হাতে প্ল্যাকার্ড। কোনোটাতে লেখা পারিশ্রমিক বাড়াতে হবে, কোনোটাতে লেখা 12 ঘন্টা কাজ মানছি না, মানব না, কোনোটাতে লেখা বোনাসের পরিমাণ বাড়াতে হবে, আবার কোনোটাতে লেখা জোন্স গো ব্যাক। অন্য সময় হলে শ্রমিকদের ওপর দিয়ে ট্রাক চালিয়ে দিতেও দ্বিধা বোধ করতেন না তিনি, কিন্তু এখন দিন পাল্টেছে, ক্ষমতা হস্তান্তর হয়েছে। তাই ক্ষিপ্ত শ্রমিকদের শান্ত করতে সমঝোতার পথই বেছে নিলেন ধূর্ত জোন্স সাহেব। এই ঘটনার পর মাস 2 কেটে গেল, কিন্তু প্রতিশ্রুতি পুরোপুরি রক্ষা করলেন না জোন্স। শ্রমিকদের মনে অসন্তোষের আগুনটা গুমোটে গুমোটে জ্বলতে লাগল। এর ফলস্বরূপ মেরি মারিন উড মিলে নেমে এলো সেই ভয়ানক দিনটি। রাত তখন 8টা। জোন্স সাহেবের বাড়ির দরজায় টোকা পড়ল। দরজা খুললেন জোন্সের স্ত্রী মারিন। দেখলেন একজন অল্প বয়সী কারখানার শ্রমিক দাঁড়িয়ে আছে। মারিন ওকে ভালো করেই চেনেন, ওর নাম শশীধর। ছেলেটি তার মেয়ে মেরির সমবয়সী বা বড়জোর 2-1 বছরের বড় হবে। মারিন ইংরেজ হলেও ভারতীয়দের প্রতি তার কোনো বিদ্বেষ ছিল না, বরং কারখানার কম বয়সী ছেলেদের তিনি সন্তানের চোখেই দেখতেন। ম্যাডাম ম্যাডাম সাহেবের বোধহয় প্রেশার বেড়েছে, কেমন একটা করছেন উনি। আপনি তাড়াতাড়ি ওষুধ নিয়ে চলুন, নয়তো মেরি দিদিমণিকে দিয়ে ওষুধ পাঠান কারখানায়। দেরি করবেন না একদম। শশীধরের মুখে এমন কথা শুনে ঘাবড়ে গেলেন মারিন। তিনি তৎক্ষণাৎ মেরিকে বললেন ওষুধ নিয়ে শশীধরের সঙ্গে যেতে। কারখানার গেটের কাছে গিয়ে থেমে গেল শশীধর। সে বলল, দিদিমণি, আপনি ভেতরে যান, ওখানেই সাহেব আছেন। আমার একটু কাজ আছে, আমি এক্ষুনি আসছি। মেরি হন্তদন্ত হয়ে ভেতরে চলে গেল। এদিকে জোন্স সাহেব বাড়িতে এসে কলিং বেল বাজালেন। তাকে দেখে ভূত দেখার মতো অবাক হয়ে গেলেন মারিন। মারিনের মুখে সব কথা শুনে ব্যাপারটা বুঝতে বাকি রইল না জোন্স সাহেবের। তিনি রাগে গজরাতে গজরাতে ঘরে ঢুকে গেলেন, আর তারপর তার পিস্তলটা নিয়ে বেরিয়ে এলেন। Enough is enough. Today I'm gonna kill all the bastards. এই বলে গাড়ি ছোটালেন কারখানার দিকে। কারখানার চত্বরে গিয়েই শুনতে পেলেন মেরির আর্ত চিৎকার। তিনি দেখলেন হাত পা বাঁধা অবস্থায় মেরি পড়ে আছে মেঝেতে, আর কিছু শ্রমিক তাকে ঘিরে আছে, আর কিছু জন তার শরীর স্পর্শ করতে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে। এমন সময় পরপর 2 বার পিস্তল গর্জে উঠল জোন্স সাহেবের, আর সঙ্গে সঙ্গে 2 জন শ্রমিক মাটিতে লুটিয়ে পড়ল। তৃতীয়বার গুলি চালাতে গেলেন জোন্স, কিন্তু কেহ তখন পিছন থেকে সজোরে তার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করল। হাত থেকে পিস্তলটা পড়ে গেল জোন্সের। 2 হাতে মাথা চেপে পিছনে ঘুরে দেখলেন শশীধর দাঁড়িয়ে আছে। তার হাতে একটা সেগুন কাঠের ডান্ডা। যন্ত্রণাক্লিষ্ট গলায় জোন্স বললেন,
শশীধর, ইউ স্কাউন্ড্রেল, তোকে আমি মনে রাখিবে। তুই আমার অনেক বড় ক্ষতি করিলে আমি তোকে ছাড়িবে না। এই বলে মাটিতে লুটিয়ে কাতরাতে লাগলেন জোন্স। দুজন শ্রমিকের মৃত্যুতে বাকিরা আরও ক্ষিপ্ত হয়ে গেল। কিছুজন মেরির দিকে এগোতে লাগলো, আর বাকিরা জোন্স সাহেবের দেহটাকে নিয়ে চলল কাঠ চালা করার মেশিনের দিকে। দেহটাকে আড়াআড়িভাবে শুইয়ে দিল তারা। জোন্স শেষবারের মতো বললেন, আমি ফিরে আসিবে। তোদের মতো ব্ল্যাক ইঞ্জিনের রক্তে একদিন জেগে উঠিবে আমার আত্মা। সেদিন জোন্স তোদের কুকুরের মতো হত্যা করিবে। I will kill you like a dog. I'll kill you all. একটা ভয়ানক বিশ্রী চিৎকার থেমে গেল মেশিনের ধারালো চাকায়। জোন্স সাহেবের দেহটা দুভাগে ভাগ হয়ে গেল। সেই দেহখণ্ড লোপাটের রাস্তা বাতলে দিল শশীধর, আর সেটা হলো কারখানার পিছনের ম্যানহোল। এরপর মেরিকে ওরা তুলে নিয়ে অন্যত্র চলে যায় এবং কারখানাটায় আগুন লাগিয়ে দেয়। সবাই জানল আগুনে পুড়ে মৃত্যু হয়েছে জোন্স সাহেব ও দুজন শ্রমিকের। এরপর থেকে মেরি ও মারিনেরও আর খোঁজ পাওয়া গেল না। আজ বহু বছর পর মেরি মারিন উড মিলে লোকের সমাগম হলো, কারণ কারখানা চত্বরে পাওয়া গেছে মোস্ট ওয়ান্টেড চোর মাধব হালদারের মৃতদেহ। দীর্ঘদিন ধরে এলাকায় বড় বড় চুরি ছিনতাই করে এলাকাবাসীর ঘুম উড়িয়ে দিয়েছিল মাধব, তাই পুলিশেরও চোখের বালি হয়ে উঠেছিল সে। জনৈক ব্যবসায়ীর বাড়ির গেটে লেগে থাকা শুকনো রক্তের গন্ধ শুঁকে পুলিশের কুকুর মাধবের দেহটাকে খুঁজে বের করে। স্বাভাবিকভাবে এলাকাবাসীদের মধ্যে চাঞ্চল্য ও স্বস্তি দুই ছড়িয়ে পড়ল একসাথে। সবাই বলাবলি করতে লাগলো, যাক, আপদটা বিদায় হয়েছে। তদন্তকারী পুলিশ অফিসারের মুখটা কিন্তু ফ্যাকাশে হয়ে আছে। তার কারণ, আপদ তো বিদায় হয়েছে, কিন্তু যেভাবে তাকে বিদায় করা হয়েছে সেটা বড়ই নির্মম ও নৃশংস। এটা কি কোনো মানুষের কাজ হতে পারে? এই প্রশ্নটাই ভাবিয়ে তুলল অফিসারকে। এমন ভাবনাটাও অপ্রাসঙ্গিক নয়, কারণ মাধবের বুক থেকে তল পেট পর্যন্ত কেউ চিড়ে দু ফাঁক করে দিয়েছে। চোখ দুটো বিস্ফারিত, যেন ঠেলে বেরিয়ে আসতে চাইছে। আরও আশ্চর্যের বিষয়, মাধবের শরীরে যেন কোনো রক্তই আর অবশিষ্ট নেই। পুরো শরীরটা বিবর্ণ, ফ্যাকাশে, দেখলে গা শিউরে উঠতে বাধ্য। খুনের অসীম শক্তি আর নির্মমতা চিন্তার ভাঁজ ফেলল অফিসারের কপালে। আপাতত বডিটাকে পোস্টমর্টমে পাঠিয়ে দেওয়া ছাড়া তদন্তের কোনো কুল কিনারা খুঁজে পেলেন না তিনি। কেটে গেল বেশ কিছুদিন। মাধব হালদারের খুনের কোনো কিনারা করতে পারল না পুলিশ। আর এরই মধ্যে ঘটতে থাকল একের পর এক নৃশংস হত্যাকাণ্ড। একদিন রাতে সপরিবারে বিয়েবাড়ির ভোজ খেয়ে নিজস্ব গাড়িতে করে বাড়ি ফিরছিল হরেন মণ্ডল। ড্রাইভ করছিল ছেলে সুদর্শন। গাড়ির ইঞ্জিনের ঘর ঘর শব্দটা হঠাৎ থেমে গেল একটা নির্জন জায়গায়। গাড়িটা যেখানে থেমেছে সেখান থেকে আরও একটা রাস্তা চলে গেছে জলাভূমির দিকে। হেডলাইটের আলোয় সামনের রাস্তাটা যত দূর চোখ যায় কোনো জনপ্রাণী নেই। আজকের রাতটা যেন বড়ই নীরব, নিশ্চুপ, মায়াবী। হাত ঘড়িতে সময় দেখাচ্ছে রাত্রি 10:30। বাবা, এটা তোমাদের সেই কারখানার রাস্তাটা না? এখানেই তো কদিন আগে একটা খুন হয়েছিল, খবরের কাগজে দিয়েছিল ঘটনাটা। হরেন মণ্ডল
বিরক্তির সুরে বলল, হ্যাঁ জানি জানি, তুই এখন এসব খুন খারাপি নিয়ে আলোচনা করবি নাকি গাড়িটার কি হলো সেটা দেখবি? হরেন মণ্ডল এককালে মেরি মারিন বোর্ড মিলের শ্রমিক ইউনিয়নের লিডার ছিল। বোর্ড মিলে আগুন লাগার পর যে কজন শ্রমিক রাতারাতি বড়লোক হয়ে গিয়েছিল, হরেন মণ্ডল তাদের মধ্যে একজন। মিলের সামান্য শ্রমিক হয়ে পাকা বাড়ি হাঁকিয়ে গাড়ি কিনে ছেলেকে দামি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ানো দেখে অনেকেরই চোখ টাঁটিয়েছিল সেই সময়। অনেকে বলা বলি করত কারখানায় আগুনটা নাকি ইচ্ছে করে লাগানো হয়েছিল সম্পত্তি লুট করবার জন্য। কারখানায় আগুন লাগায় যে শ্রমিকগুলোর সত্যিকারের ক্ষতি হয়েছিল, যারা কানা করিও পায়নি, তাদের মধ্যে অনেকেই পরে কিছু সুবিধেবাদী মানুষের নামও রটিয়েছিল। তবে তাদের অভিযোগ ধোপে টেকেনি, তাদের মুখও বন্ধ করে দেওয়া হয়েছিল। বাবার কাছে ধমক খেয়ে সুদর্শন গাড়ি থেকে নেমে সামনের দিকে চলে গেল। তারপর গাড়ির সামনের হুডটা তুলে খুটখাট করে মেশিনপত্র ঘাঁটতে লাগলো। পিছনে বসে রইল হরেন মণ্ডল ও তার স্ত্রী। আচমকায় কিছু একটা গাড়ির সামনে দিয়ে সরাত করে রাস্তা পার করে। সেকেন্ডের ভগ্নাংশে গাড়ির আলোয় হরেন দেখতে পেল প্রাণীটি 4 পেয়ে হলেও তার মাথাটা মানুষের মতো। 2 চোখ রোগড়ে চারপাশটা একবার চোখ বুলিয়ে নিল হরেন। আর তখনই তার নজরে পড়ল সেই অদ্ভুত দর্শন প্রাণীটা বসে আছে মিলের সরু রাস্তাটার ওপর। নিশাচরের মতো উজ্জ্বল 2টি সাদা চোখ তাকিয়ে আছে তাদের এদিকে। দেখ তো খোকা, ওখানে কি একটা বসে আছে, শেয়াল টেয়াল হবে হয়তো। তাড়িয়ে দে তো, এমন বিচ্ছিরিভাবে তাকিয়ে রয়েছে। কিরে খোকা, শুনলি কি বললাম? ভয়ের চোটেই হোক বা যে কারণেই হোক, হরেন খেয়াল করেনি যে গাড়ি সারানোর খুটখাট আওয়াজটা অনেকক্ষণ আগেই বন্ধ হয়ে গিয়েছে। সে তার প্রশ্নের উত্তরও পাচ্ছে না। আরও কয়েকবার ছেলের নাম ধরে ডাকতে গিয়েও গলা দিয়ে কোনো স্বরই বেরোল না। একটা আতঙ্ক গ্রাস করে বসল ওদের স্বামী স্ত্রী দুজনকে। এদিকে সেই প্রাণীটিও একইভাবে তাকিয়ে রয়েছে তার দিকে। তার চোখের পাতা পড়ে না। কম্পিত হাতে হাতল ঘুরিয়ে দরজাটা খুলল হরেন। তারপর এক পা করে গাড়ির সামনের দিকে এগোতে লাগলো। সামনে যাওয়া মাত্রই কিছু একটা দেখে তীব্র আতঙ্কে গোঙাতে লাগলো সে। আর তার স্ত্রীকে হাত নেড়ে ইশারা করে পালিয়ে যেতে বলল। সুদর্শন পড়ে আছে রাস্তার উপর, আর তার বুক চেরা রক্তে ভেসে যাচ্ছে রাস্তাটা। কিরে হরেন, পারিশ্রমিক নিবি না? বোনাস বাড়াইতে হইবে বলিয়াছিলিস, তাই না? বোনাস নিবি না? একটা বাজখাঁই গলার আওয়াজে কেঁপে উঠল হরেন। দেখল জিপটি আর দূরে বসে নেই, সেটি কাছে এসে বসেছে। ভুল ভাঙল হরেনের। এতক্ষণ যেটাকে শেয়াল ভাবছিল সেটা যে আসলে কি তা নিজেও বুঝতে পারল না। 2 হাতে ভর দিয়ে গলা উঁচিয়ে বসে আছে ওটা কি? ওর পা কই? আছে শুধু কোমর পর্যন্ত অর্ধেক একখানি দেহ। নিজের পাপ কাজ এক নিমেষে মনে পড়ে যেতেই শির দাঁড়াবে ঠান্ডা স্রোত বয়ে গেল তার। তারই পাপ কাজের ফল তারই সামনে এসেছে আজ বদলা নিতে।
প্রাণ বাঁচাতে স্ত্রীর কথা ভুলে পাগলের মতো দৌড়তে লাগলো হরেন। কিন্তু তার বয়সের ভারে জর্জরিত হাঁটু তাকে সাথ দিল না। কিছুটা দৌড়ে হুমড়ি খেয়ে পড়ল সে পিচের রাস্তায়। একবার পিছন ফিরে তাকিয়ে দেখল জোন্স সাহেবের অর্ধেক দেহটা এখন বুকে হাঁটা সরীসৃপের মতো এগিয়ে আসছে তার দিকে। প্রাণ বাঁচাতে শেষ চেষ্টা করল হরেন। সে বলল, আমি কিছু করিনি, আমি মারিনি তোমাকে সাহেব, আমায় ছেড়ে দাও। যা করেছে ওই শশীধর করেছে, শশীধর। শশীধরের নামটা শুনে থমকে দাঁড়ালো জোন্স সাহেব। তীব্র ঘৃণা ভরা কণ্ঠে সে বলে উঠল, শশীধরকে তো আমি মারিবে, আর তোরাও মরবি। তোরা আমার মেয়েটিকেও ছাড়িসনি, তোদের সব কটাকে কুকুরের মতো হত্যা করিবে আমি। অর্ধেক দেহটা আবার গতি নিল। দূরত্ব কমল, আরো কমল। তারপর মেরি মারিন উডমিল সংলগ্ন এলাকায় পরপর 4টে একই রকম নৃশংস খুন হওয়ায় পুলিশ জায়গাটিকে নিষিদ্ধ ঘোষণা করল। আর এবার তো 3টে খুন একইভাবে একই সময়ে ঘটেছে। একজন মানুষের পক্ষে কি এ কাজ করা সম্ভব? একমাত্র সম্ভব যদি সে মানুষই না হয়। কিন্তু তাহলে সেটা কি? কোনো প্রেত, পিশাচ, নাকি হিংস্র কোনো জানোয়ার? কিন্তু জানোয়ার হলে তো তার পায়ের ছাপ পাওয়া যেত। প্রশ্নগুলো ভাবিয়ে তুলল তদন্তকারী অফিসারকে। তাছাড়া হত্যাগুলো যে হচ্ছে তার কোনো প্রত্যক্ষদর্শী থাকছে না, কারণ যারাই হত্যাকারীকে দেখছে তারা কেউই বেঁচে ফিরছে না। লাশ 3টিকে মর্গে পাঠিয়ে গাড়িটিকে বাজেয়াপ্ত করল পুলিশ। বন্ধ করে দেওয়া হলো নিকটবর্তী বাস স্টপেজগুলো। তবু হত্যালীলা থামানো গেল না। স্টিফেন জোন্সের অতৃপ্ত আত্মা উরগরূপী পিশাচ হয়ে হন্যে হয়ে ঘুরে বেড়াতে লাগল শিকারের সন্ধানে। ম্যানহোলের অন্ধকার জগতে ঘুমিয়ে থাকা এক ব্রিটিশ আত্মা জাগ্রত হয়েছে এক ভারতীয়র রক্তে। অত্যাচার, শোষণ যে ব্রিটিশের রক্তে, তার বিদেহী আত্মা কি সহজে ছেড়ে কথা বলবে? ভারতীয়ের রক্তের স্বাদ পেয়েছে যে ব্রিটিশের আত্মা, না জানি কত ভারতীয়ের রক্তে সে মেটাবে তার প্রতিশোধের জ্বালা, তার রক্ত তৃষ্ণা। রাত দুপুরে কারো গলা কাটা, কারো পেট চিরে ফালা ফালা করা লাশ পাওয়া যেতে লাগলো শহরের আনাচে খানাচে। পুলিশ তদন্ত করে যেটুকু তথ্য পেল তাতে এটাই দাঁড়ায়, যারা যারা খুন হলো তারা প্রত্যেকেই একসময় মেরি মারিন উডমিলের শ্রমিক ছিল, নয়তো তাদের পরিবারের কেউ। খবরটা সংবাদ মাধ্যমেও ছড়িয়ে পড়ল আগুনের মতো। পুলিশ তদন্তের একটা নতুন মোড় পেল। ওই উডমিলে কাজ করত এমন শ্রমিকদের নামের একটা তালিকা তৈরি হলো। দেখা গেল তাদের বেশিরভাগই আগে মারা গেছে, আর যারা বেঁচে ছিল তারা এই কিছুদিনের মধ্যে পৈশাচিকভাবে খুন হয়েছে। শুধুমাত্র একজন বাদে। সেই একমাত্র জীবিত ব্যক্তি যার কাছে জানা যেতে পারে 1948 সালের সেই রাতে মেরি মারিন উডমিলে ঠিক কি ঘটেছিল। এতগুলো খুন কে করছে, কেনই বা করছে, সেটাও পরিষ্কার হয়ে যাবে। পুলিশের গুপ্তচর সেই ব্যক্তিটির অনুসন্ধানে নেমে পড়ল। ব্যক্তিটির নাম শশীধর সামন্ত।
সকালের খবরের কাগজটা হাত থেকে নামিয়ে আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল শশীধর। চা নিয়ে পাশে এসে দাঁড়ালো স্ত্রী মল্লিকা। স্বামীকে চিন্তিত দেখে সে জিজ্ঞেস করল, কি হয়েছে গো, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে? না, কিছু হয়নি, তুমি চাটা দাও। কিছু হয়নি বললেই হবে? একটু আগেও তো আমার সঙ্গে হাসি ঠাট্টা করছিলে, তবে হঠাৎ করে এমন গম্ভীর হয়ে গেলে কেন? কি গো, বলো না। আচ্ছা মল্লিকা, কেউ যদি অতীতে কোনো পাপ কাজ করে আর পরবর্তীকালে সে যদি তার পাপের শাস্তি পায়, এমনকি সেটা যদি খুব নৃশংসভাবেও পায়, তাহলে কি তোমার তার জন্য খারাপ লাগবে, দুঃখ হবে? এ আবার কি সমস্ত কথা বলছো তুমি? পাপ শাস্তি এসব হঠাৎ করে তোমার মধ্যে এলো কোথা থেকে? ঠিক আছে, জানতেই যখন চাইছো তখন বলি, পাপীর শাস্তি পাওয়াটা অবশ্যই কাম্য, না হলে পৃথিবীটা অনাচারে ছেয়ে যেত। তবে যেটাকে পাপ বলা হচ্ছে সেটা কী ধরনের পাপ আর কতটা গুরুতর সেটাও জানা প্রয়োজন। হতেও পারে সেই পাপের শাস্তি মৃত্যুর মতো ভয়ঙ্কর নাও হতে পারে। অনেক সময় লঘু পাপেও তো গুরুদণ্ড দিয়ে দেওয়া হয়। আমরা বাইরে থেকে যা দেখি, যা শুনি, তা সবসময় সত্যি হয় না। তাই সঠিক সত্যিটা না জেনে কারো পাপ পুণ্যের হিসাব করাটা অনুচিত বলে আমার মনে হয়। আচ্ছা, এবার বলো তো, এসব কেন জিজ্ঞেস করছো? আরে কিছু না গো, এমনিই মাথায় এলো। বুড়ো বয়সে তো আর কোনো কাজ নেই, তাই এই সব ছাইপাঁশ ভাবছি আর কি। যাও যাও, তুমি স্নান সেরে নাও, পুজো না করলে তো আবার খাবার মুখেও তুলবে না তুমি। যাও যাও, স্নানটা সেরে নাও। যাচ্ছি বাবা, যাচ্ছি। এত বয়স হলো তবু বউয়ের প্রতি খেয়াল এতটুকু কমলো না বুড়োর। এই বলে হালকা হেসে মল্লিকা স্নান করতে চলে গেল। শশীধর শেষবারের মতো দু চোখ ভরে তার স্ত্রীকে দেখে নিল, আর তারপর বেরিয়ে গেল ঘর থেকে। তার গন্তব্য মেরি মারিন ফুড মিল। অনেকটা পথ যেতে যেতেই রাত হয়ে যাবে, তার জীবনের শেষ রাত। আগে যে মিলে সে পায়ে হেঁটে যেত, আজ সেখানেই তাকে যেতে হবে ট্রেনে বাসে করে, কারণ পরিস্থিতি তাকে তার পুরনো বাড়িঘর ছেড়ে নিয়ে চলে এসেছিল কলকাতায় 1948 সালের সেই রাতের ঠিক পরের দিন। স্নান সেরে পুজো সেরে মল্লিকা যখন বেরোলো, তখন বাড়ির দরজায় দুজন অপরিচিত মানুষ দাঁড়িয়ে। পোশাক সাধারণ মানুষের মতো হলেও তারা নিজেদের পুলিশের লোক বলে দাবি করল এবং পরিচয়পত্র দেখালো। ম্যাডাম, এটা কি শশীধর সামন্তের বাড়ি? ইয়েস, হাউ ক্যান আই হেল্প ইউ? না, মানে আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি বলুন? পুলিশ দুজন একে অপরের মুখ চাওয়াচাওয়ি করল। একজন শ্রমিকের স্ত্রী যে ইংরেজিতে কথা বলতে পারে, এটা তাদের কল্পনাতীত। হু আর ইউ ম্যাডাম? আমি শশীধর বাবুর স্ত্রী। আমার নাম মল্লিকা সামন্ত। এবার বলুন, কি চান? আমরা শশীধর বাবুর খোঁজেই এসেছি। ওনাকে ডাকুন, কিছু জিজ্ঞাসাবাদ আছে। প্রয়োজন হলে আমাদের সঙ্গে থানাতেও যেতে হতে পারে। কেন বলুন তো, কি হয়েছে? কিছু কি আর হতে বাকি আছে? খবরের কাগজ পড়েন না বোধ হয়। অবশ্য আপনাদের মতো বাড়িতে খবরের কাগজ না আসারই কথা। ঠিক আছে, আপনারা দাঁড়ান, আমি ওনাকে ডাকছি। তবে শেষের কথাটা নাও বলতে পারতেন অফিসার। ইউ ডোন্ট হ্যাভ এনি রাইট টু আন্ডারএস্টিমেট আস। দুজনই দ্বিতীয়বারের জন্য ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। মল্লিকা কিছুক্ষণ পর ফিরে এসে জানালো শশীধর বাড়ির কোথাও নেই, অথচ একটু আগেই তো এখানে বসে পেপার পড়ছিল। এতক্ষণে পুলিশের নজর গেল টেবিলে পড়ে থাকা পেপারটার দিকে।
তারা সেটিকে হাতে তুলে নিয়ে একটা নির্দিষ্ট পাতায় মল্লিকার দৃষ্টি আকর্ষণ করল। মল্লিকা পেপারটিকে হাতে নিয়ে পুরো খবরটা পড়ে থ হয়ে গেল। শশীধরের বলা কথাগুলো তার কানে বারবার বাজতে লাগলো। আপনি কি এই খুনগুলোর ব্যাপারে কিছু আলোকপাত করতে পারবেন ম্যাডাম? পারবো, কিন্তু তার আগে শেষ খুনটা যাতে না হয় তার ব্যবস্থা করতে হবে অফিসার। আপনারা আমার সঙ্গে শিগগির চলুন। কোথায় যাব? আর শশীধরই বা কোথায়? আপনারা সব প্রশ্নের উত্তর পাবেন, আর শশীধরকে জীবিত পেতে হলে আর একটাও প্রশ্ন না করে আমার সঙ্গে চলুন। বাট ওয়্যার? মেরি মারিন উডমিল। একটা স্টপেজ আগে বাসটা নামিয়ে দিল শশীধরকে। তখন সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে। এক ফালি চাঁদ তারা ভরা আকাশে মাঝে হিম নৌকার মতো ভাসছে। চাঁদের আলোটা বড়ই ম্লান, ঠিকমতো পথ দেখা যাচ্ছে না। মাঝে মাঝে মালবাহী ট্রাকগুলোর জোরালো আলো চোখ ধাঁধিয়ে দিয়ে চলে যাচ্ছে। পা আর এক পাও এগোতে চাইছে না, তবু মন বলছে তাকে যেতেই হবে। স্টিফেন জোন্সের অতৃপ্ত আত্মা যে প্রতিশোধের খেলায় মেতেছে তা একমাত্র তার জীবন দিয়েই থামানো সম্ভব। এটা তার কাছে পাপের প্রায়শ্চিত্তও বটে। হাঁটতে হাঁটতে অবশেষে সে পৌঁছে গেল সেই এককালের অতি পরিচিত স্থানে। চোখের সামনে দৃশ্যগুলো যেন জীবন্ত হয়ে উঠল তার। সব কিছু ফিরে গেছে সেই স্বাধীনতার যুগে। মেরি মারিন উডমিল থেকে ভেসে আসছে কাঠ চালা করা মেশিনের যান্ত্রিক আওয়াজ। কাঠের গুঁড়ি বোঝায় বড় বড় ট্রাক ঢুকছে রাস্তাটা দিয়ে। শ্রমিকেরা দলে দলে কাজ করছে। চালা করা কাঠগুলো আবার ভরা হচ্ছে ফাঁকা ট্রাকগুলো। একটি ট্রাকের কান ফাটানো হর্নের আওয়াজে সম্বিত ফিরে পেল শশীধর। আস্তে আস্তে সব কিছু আবার অদৃশ্য হয়ে যেতে লাগলো সামনের দৃশ্যপট থেকে। না, সব কিছু নয়, কারণ মেরি মারিন উডমিলটা সত্যি সত্যি চালু হয়েছে আবার। বহু যুগ ধরে বন্ধ থাকা শ্রমিকহীন পোড়া কারখানাটা থেকে তখনও ভেসে আসছে মেশিনের যান্ত্রিক শব্দটা। আর ভেসে আসছে একজন সাহেবের মহা উল্লাস ধ্বনি। আয় 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 শশীধর, আয়। তোর অপেক্ষাতেই তো আমি বসে আছি এত যুগ ধরে। তোকে দেখিতে যে বড় স্বাদ জাগিছে মনে। তোরা আমায় অন্ধকারে ফেলিয়া দিয়া ভুলিয়া গিয়াছিস, কিন্তু আমি তোদের ভুলিতে পারি নাই শশী। তোদের সবার সহিত আমি দেখা করিয়া নিয়াছি, শুধু তুই বাকি ছিলিস। প্লিজ কাম শশী, প্লিজ কাম। একটা হিংস্র হাসিতে কারখানা চত্বরটা যেন কেঁপে উঠল। শশীধর এক পা করে ভেতরে প্রবেশ করল। স্ত্রী মল্লিকার মুখটা একবার মনে পড়ল তার। মৃত্যুর সামনে এসে এর বেশি আর কিছুই ভাবার নেই ওর। জোন সাহেব, জোন সাহেব, আমি আমি এসেছি। আমাকে আমাকে মেরে ফেলো তুমি। আমাকে মেরে তোমার এই হত্যালীলা বন্ধ করো। তোমার আত্মা মুক্তি পাক। আমি মরার জন্য প্রস্তুত। একটা দমকা বাতাস কুণ্ডলি পাকিয়ে ঘুরতে লাগলো শশীধরের চারপাশে। আর সেই কুণ্ডলির মধ্যে থেকে একটা কাঠ ভেসে এসে সজোরে আঘাত করলো শশীধরের মাথায়। শশীধর মাথা চেপে মাটিতে লুটিয়ে পড়ল।
আমার মুক্তি নিয়ে তোকে অত ভাবিতে হইবে না শশীধর, কিন্তু তোর মুক্তি আমি অত সহজে দিবে না। ঠিক এইভাবে তুই আমারে আঘাত করিয়াছিলিস, তাই না শশী? আজ তোর আমি হাত পা কাটিয়া তোকে কুকুরের মতো ফেলিয়া রাখিব, তো কাওয়ার্ড ইন্ডিয়ান। তার আগে তোকে বলিতে হইবে তোরা আমার মেরির কেন ক্ষতি করলি, কেন? বিশ্বাস করো সাহেব, তোমার মেরির ক্ষতি আমি করিনি, আমাকে বিশ্বাস করো। বাতাসের কুণ্ডলিটা থেমে গেল, আর তার বদলে বেরিয়ে এলো স্টিফেন জোন্সের সেই উরগরূপী প্রেতাত্মা। প্রতিশোধের আগুনে সে যেন এক নরখাদক পশুতে পরিণত হয়েছে। তার মুখের দুপাশ দিয়ে আঠালো তরল গড়িয়ে পড়ছে, চোয়াল দুটো থরথর করে কাঁপছে, বীভৎস চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে আসছে। বিশ্বাস তোকে? তোদের মতো ইলিটারেট কাওয়ার্ড ইন্ডিয়ানদের আমি বিশ্বাস করি না, করি শুধু ঘৃণা, ঘৃণা। এইবার দেখ তোর আমি কি দশা করিবে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে শশীধরের শরীরটা শূন্যে ভাসতে ভাসতে গিয়ে পড়ল সেই কাঠ জ্বালা করার মেশিনের নিচে। এক অদৃশ্য বাঁধনে বাঁধা পড়েছে তার হাত পা। চলমান ধারালো চাকাটা এগিয়ে আসছে ওর দিকে, আর মাত্র 4 হাত, 3 হাত, 2 হাত। এমন সময় একজন মহিলার গলা পেতেই জোন্সের প্রেতাত্মা ঘুরে গেল সেই দিকে, আর চাকাটির গতিও থেমে গেল। শশীধর তাকিয়ে দেখল মল্লিকা এসে দাঁড়িয়েছে সেখানে। ওর সত্যি সত্যি কোনো দোষ নেই ড্যাড, ওকে তুমি ছেড়ে দাও। ডোন্ট কিল হিম ড্যাড, প্লিজ ডোন্ট কিল হিম। লুক অ্যাট মি ড্যাড, তোর মেরি আজও বেঁচে আছে, লুক অ্যাট মি। দু চোখে জলের ধারা নামল মেরি ওরফে মল্লিকার, কিন্তু জোন্স সাহেব গর্জন করে বললেন, I don't believe you. You are not my Mary. আমার মেরি মরে গেছে, ওরা আমার মেরিকে মেরে ফেলেছে। নো ড্যাড, আই এম অ্যালাইভ। তোমার মেরি মরেনি। ওই শশীধর যাকে তুমি মারতে চাইছো, সেই তোমার মেরিকে বাঁচিয়েছিল সেই রাতে কতগুলো কতগুলো পশুর হাত থেকে। এই দেখো, আমার গলায় আমার বার্থডেতে তোমার গিফট করা সেই পেন্ডেন্ট। এবার চিনতে পারছো? জোন্সের অর্ধেক শরীরটা কিছুটা ঘষতে ঘষতে এগিয়ে গেল মেরির দিকে। তার শরীরের ক্রোধ এখন অনেকটাই প্রশমিত। মেরি হাঁটু মুড়ে বসে পড়ল ওর বাবার সামনে, আর তারপর বলতে লাগল তার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া এক অজানা ইতিহাস। সেই রাতে শশীধর আমাকে ছলনা করে ডেকে নিয়ে গিয়েছিল, এ কথা আমি অস্বীকার করব না ড্যাড। ও পিছন থেকে আমার মাথায় আঘাত করেছিল, এ কথাও সত্যি। ওদের রাগ ছিল তোমার উপর। এ দেশ স্বাধীন হবার আগে তুমি তো ওদের উপর কম অত্যাচার করনি ড্যাড। আর সেই তোমার উপর রাগ থেকেই ওদের মনে জন্ম নেয় আমার আর মমের চরম সর্বনাশ করার বাসনা। শশীধর এখানেই সবার থেকে আলাদা ছিল। ও তোমার মাথায় আঘাত করে তার বাবার উপর করা তোমার অত্যাচারের বদলা নিয়েছিল মাত্র। এর বেশি ওর মনে আর কিছুরই বাসনা ছিল না। মনে পড়ে ড্যাড, ওর বাবাকে তুমি চাবুক মারতে মারতে আধমরা করে দিয়েছিলে। যাক সেসব কথা। শশীধর সেই রাতে ইউনিয়ন লিডার হরেনের আদেশ পালন করেছিল মাত্র, না হলে যে ওরা ওকে কাজ করতে দিত না। তাই ও বাধ্য হয়ে আমাকে ডেকে নিয়ে গিয়েছিল। এসব আমি পরে জেনেছি ওর মুখেই। ওই হরেন ছিল আস্ত শয়তান।
আমার উপর ওর অনেক দিন ধরেই নজর ছিল। ওকে তুমি নৃশংসভাবে হত্যা করেছ, তাতে আমার কোনো আক্ষেপ নেই। সেই রাতে ওরা আমাকে তুলে নিয়ে গিয়ে অন্যত্র একটা ঘরে আটকে রাখে। আমার সঙ্গে কি করা হবে সেটা জানতো শশী, তাই আমাকে বাঁচানোর রাস্তাও সে করে রেখেছিল। কতগুলো নর পশু যখন আমাকে ছিঁড়ে খাবার জন্য এগিয়ে আসতে লাগলো, তখন দেখলাম ঘরটা সাদা ধোঁয়ায় ভরে গেল। শয়তানগুলোর চোখ জ্বলতে শুরু করলো। সেই ধোঁয়ায় কেউ কাউকে দেখতে পেল না। আমি পড়ে রইলাম মেঝেতে অসহায়ভাবে। সেই সময় কেউ যেন এসে আমাকে কোলে তুলে নিল। তখনও আমার হাত পা বাঁধা। সে শুধু বলল, দিদিমণি চোখ বন্ধ করুন, আপনার কিচ্ছু হবে না। ওরা ততক্ষণ বিচুটির ধোয়া খাক। গলাটা চিনতে পেরেছিলাম, ও শশী। শশী আমাকে নিয়ে দৌড়তে লাগলো। তারপর একটা নিরাপদ স্থানে এসে আমার হাত পায়ের বাঁধন খুলে দিয়ে আমাকে মুক্ত করলো। কিন্তু আমি তখন অত শত না বুঝে ওকে সপাটে একটা চড় মারলাম। কারণ ও যে ওদেরই দলের ছেলে, যারা তোমাকে খুন করলো আমার চোখের সামনে। দেখলাম চড় খাওয়ার পরেও ওর মধ্যে কোনো পরিবর্তন নেই। ও সেই আগের মতোই আমাকে বাঁচানোর চেষ্টা করছে। তারপর দৌড়তে দৌড়তে আমি আর শশী আমাদের বাড়ি গেলাম। মাকে তখনও সবটা জানাইনি। জানালে মাকে নিয়ে আর পালানো সম্ভব হতো না। শুধু বললাম, আমাদের খুব বিপদ, কারখানার শ্রমিকরা খেপেছে, এক্ষুনি চলে আসবে। ড্যাড আমাদের পালাতে বলেছেন। উনি পরে আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন। সেই রাতে শশী আমাকে আর মাকে নিয়ে চলে গেল কলকাতায়। কোনো রকমে একটা মাথা গোজার ঠাঁই জোগাড় করলাম আমরা। শশী মাকে সব কথা জানালো। শশীর কথা শুনে মম রেগে যাবে নাকি কাঁদবে কিছুই বুঝতে পারল না। প্রায় মাস দুয়েক মম কথা হারিয়ে ফেলেছিল। শশী অনেক দৌড়াদৌড়ি করে ডক্টর দেখিয়ে মাকে সুস্থ করে তোলে। এ দেশ তখন আমাদের জন্য নিরাপদ নয়, তাই মম আমার নিরাপত্তার দায়িত্ব দিল শশীর কাঁধে। শশীর সঙ্গে আমার বিয়ে দিল সম্পূর্ণ বাঙালি মতে। মায়ের গয়না বিক্রি করে আমরা একটা বাড়ি তৈরি করে আবার অন্যত্র চলে গেলাম। বিধর্মী মেয়েকে বিয়ে করেছে বলে সমাজে অনেক অপমান টিটকিরি শুনতে হতো শশীকে। তাই আমি মেরি জোন্স থেকে হলাম মল্লিকা সামন্ত। তবু নিজেকে সারাদিন লোকচক্ষুর আড়ালে রাখতাম। আমার সাধের সোনালি চুল কালো করলাম, হাতে শাঁখা পলা, মাথায় লাল সিঁদুর, কপাল পর্যন্ত ঘোমটা। শশী বাংলা ভাষাটা শিখিয়ে দিল। আজ তোমার মেরিকে যে রূপে দেখছো ড্যাড, এই সবই ওই শশীর দান। ও না থাকলে সেদিন আমি, মা, কেউ বাঁচতাম না, কেউ না। আমাদের চরম সর্বনাশের হাত থেকে রক্ষা করেছিল ওই শশীধর সামন্ত। Where is my Marine? Where is she? Where is my Marine? মম ইজ নো মোর ড্যাড। আমাদের সংসার করে দিয়ে মম চলে গিয়েছিল বৃন্দাবনে। কয়েক বছর আগে খবর পেলাম মম সেখানে দেহ রেখেছেন। শশীধরের সেই অদৃশ্য বাঁধন যে কখন খুলে গিয়েছে তা সে খেয়ালও করেনি। যখন খেয়াল হলো তখন সে উঠে এসে দাঁড়ালো মল্লিকার পাশে। আমি এত কিছু না জানিয়া তোমাকে হত্যা করিতে গিয়াছিলাম শশী। তুমি আমাকে মারিয়া সেদিন কোনো অন্যায় করো নাই। আমার পাপের সাজা আমি পাইয়াছি। তুমি আমাকে ক্ষমা করিও। আমার মেরিটাকে এমনই আগলে রাখিও। এখন আমাকে তোমরা মুক্তি দাও। I want to be free from this dirty body. এ দেহ
আমি আর বইতে পারিতেছি না। খুব কষ্ট হইতেছে, খুব কষ্ট হইতেছে, খুব কষ্ট হইতেছে। আমার মুক্তি চাই, মুক্তি চাই, আমার মুক্তি চাই। জোন্স সাহেবের দেহাংশগুলোকে ম্যানহোল থেকে উদ্ধার করল পুলিশ। তারপর সেগুলোকে চার্চের একজন ফাদারের উপস্থিতিতে সমাধিস্থ করা হলো, আর তার সঙ্গে সমাপ্তি হলো এই নৃশংস হত্যালীলা। সৌরভ নস্কর, জন্ম 1992 সালে হাওড়ায়, এখন কলকাতার বাসিন্দা। বর্তমানে উদ্ভিদবিদ্যা বিভাগে পিএইচডিরত। লেখালেখির শুরু 2020 সাল থেকে। 2021 সালে বার্তা প্রকাশনী থেকে প্রকাশিত সংকলন প্রথমা, পৌশালী প্রকাশনী থেকে প্রকাশিত প্রেমের গল্প সংকলন অনুভবে তুমি এবং থ্রিলার ও রহস্য নামক গল্প সংকলনে স্থান পেয়েছে লেখকের গল্প। 2021-এ দেশ সহ আরও অন্যান্য পত্রিকায় এবং 2022-এ এবং বৃত্তের বাইরে দুর্গাপূজা.com-এর মতো কিছু শারদীয় পত্রিকায় লেখকের লেখা প্রকাশিত হয়। খুব শীঘ্রই এবারত প্রকাশনী থেকে প্রকাশিতব্য ভৌতিক গল্প সংকলন প্রেত পুরাণ 2-তে লেখকের একটি গল্প স্থান পেয়েছে। শুনলেন সৌরভ নস্করের কাহিনী উরগ। কেমন লাগলো আপনার গল্পটি কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আজকের গল্প পাঠে এনামুল, অন্যান্য চরিত্রে সায়ন, তমাল, ইন্দ্রনীল, সাবর্ণ ও পূর্ণিশা। গল্পের সূত্রধার আমি সায়ন, শব্দ সংযোজন বিশ্বদীপ, আবহ সৃষ্টিতে সাবর্ণ, পোস্টার ডিজাইনে সৌরেন্দ্র। আমরা খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি নতুন একটি গল্প নিয়ে। ততদিন বি ইকো ফ্রেন্ডলি, লিসেন টু ইকো ফ্রেন্ডলি।